খবর বেরিয়েছে পাকিস্তানের একটা ট্যাঙ্কারে ইসরায়েল নাকি হামলা করেছে যে ড্রোন দিয়ে। তো ট্যাঙ্কারটা কোথায় ছিল? পাকিস্তানের ট্যাঙ্কারটা ছিল ইয়েমেনের কোন এক বন্দরে, ওখানে নোঙর করেছিল। তো ওই নোঙর করা অবস্থায় ইসরায়েলের একটা ড্রোন নাকি তার উপরে আছড়ে পড়ছে, বোমার বিস্ফোরণ ঘটছে। তারপরও আগুন লেগে গেলে সেখানকার ক্রুরা আগুন নাকি নিভিয়ে ফেলছে, অর্থাৎ ক্ষতি তেমন কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। এবং পরবর্তীতে ইয়েমেন বন্দর থেকে নাকি ওই জাহাজ এখন ছেড়ে চলে গেছে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই কারণে যে প্রেক্ষাপট ভিত্তিতে বিচার করলে একই সঙ্গে কিন্তু মারাত্মক। তো সেটা কীরকম? মাত্র এই কয়েকদিন আগে এই যে সৌদি আরবের সাথে পাকিস্তানের কি একটা চুক্তি করেছে না, প্রতিরক্ষা। ওই চুক্তির শর্ত হচ্ছে যে কোনো এক দেশকে যদি, অর্থাৎ পাকিস্তান এবং সৌদি আরব, তো সৌদি আরবের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে সেটা পাকিস্তানের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে, এবং পাকিস্তানে যদি কেউ আক্রমণ করে বা কোনো দেশ, তাহলে সেটা সৌদি আরবের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে, এবং সেই ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে সেই আক্রমণকারী দেশের বিরুদ্ধে লড়াই করবে। এই ধরনের একটা চুক্তি। তো এখন একেবারে নগদে এক সপ্তাহ হয় নাই মনে হয় এই ধরনের একটা চুক্তি হয়েছে। তো এর মাত্র এক সপ্তাহের মধ্যেই ইসরায়েল যদি এখন এই পাকিস্তানি তেলের ট্যাঙ্কারে আক্রমণ করে, তো এটা তো যুদ্ধের সামিল না অবশ্যই। তাহলে এই আক্রমণ, এটা তো এখন সৌদি আরবকে অবশ্যই নিজের ওপরে আক্রমণ হিসেবে গণ্য করতে হবে, এবং সেই হেতু তাদেরকে কিন্তু এখন পাকিস্তানের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই মানে যুদ্ধ ঘোষণা করতে হবে, এটাই তো। কিন্তু বাস্তবতা কি বলছে? সৌদি আরবের বিষয়ে কি কোনো বক্তব্য কিছু দিয়েছে, অথবা পাকিস্তানের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে যাবে এরকম কোনো ডিক্লারেশন তো পাইলাম না এখনও। এবং এই সমস্ত ডিক্লারেশন না পেয়ে আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই হতাশ হলাম যে তাহলে এই যে সৌদি আরব আর পাকিস্তানের আসলে কী চুক্তি করলো। আমি কিন্তু এই ধরনের চুক্তির উপরে একটা ভিডিও আগেই করেছিলাম। তখন আমি কিন্তু বলেছিলাম যে সৌদি আরব বস্তুত তার নিজের প্রয়োজনে পাকিস্তানের সাথে এই জন্যই চুক্তি করছে, যাতে সৌদি আরবের সাথে কোনো দেশের যুদ্ধ লাগলে, অথবা সৌদি আরব যদি কোনো দেশের সাথে যুদ্ধ করতে যায়, তাহলে বস্তুত সৌদি আরবের যে সেনাবাহিনী আছে তাদের লোকজন তেমন একটা যুদ্ধ করতে যাবে না, কারণ সৌদি আরবের সেনাবাহিনীতে লোকজন নিশ্চিতভাবেই অংশ নিতে চায় তা মনে হয় না। কারণ ওদের দেশে তেল গ্যাস আছে, বিশেষ করে তেল বিক্রি করে, রঙ্গ তামাশা করে, তাই না? তো তাহলে সাধারণ মানুষ সেনাবাহিনীতে যোগ দিতে যাবে কোন দুঃখে? কষ্ট করে ডেলি সকালে বিকেলে রাতে লেফট রাইট করবে, কষ্ট করবে, আর যা বেতন পাবে, তো তার সাথে বেশি বেতন তো ওই সেনাবাহিনীতে চাকরি না করেই তারা আয় করে। তাহলে সৌদি আরবের সেনাবাহিনীতে অরিজিনাল সৌদি কোনো নাগরিক খুব বেশি যোগদান করতে যাবে সেটা আমার মনে হয় না। তারপরেও হয়তো যোগদান করতে পারে যদি ওই সৌদি সরকার বলে যে তোমরা যোগদান করবা, কিন্তু অত কষ্ট মষ্ট না, অত লেফট রাইট মাইট কিছু করা লাগবে না, জাস্ট কিছু অস্ত্রপাতিটাতি চালানো শিখবা। এই পর্যন্ত অন্যান্য দেশের সেনাবাহিনী যেভাবে লেফট রাইট করে নিজেদেরকে সারাক্ষণ যুদ্ধের জন্য প্রস্তুত রাখে, তোমাদের এটা করা লাগবে না। এই ধরনের হালকা টাইপের মানে দায়িত্ব পালনের মধ্য দিয়ে যদি সেনাবাহিনীতে যোগদানের ব্যবস্থা থাকে, তাহলে হয়তো কিছু লোকজন যোগদান করতে পারে। এবং আমার কাছে বস্তুত বিষয়টা অনেকটা তাই মনে হয়। এবং আমি নিজে এটা একেবারে 100% নিশ্চিত, এই যে আমেরিকা থেকে অনেক সফিস্টিকেটেড অস্ত্রপাতি এরা কিনছে না, বিশেষ করে মনে করেন যে F-15 যে জঙ্গি বিমান বা F-16 যে জঙ্গি বিমান, এগুলো কিন্তু খুবই সফিস্টিকেটেড। এগুলো তো ওই যে সৌদি আরবের কাছে আছে অনেকগুলা। আমার ধারণা সৌদি আরবের কোনো লোক এগুলো ঠিক মতো চালাইতে পারে আমার তো মনে হয় না, হয়তো কোনো মতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে পাইলটগিরি করতে গেলে যে দক্ষতা যোগ্যতা দরকার, এই ধরনের কিছু নেই। এই ক্ষেত্রে আমার মনে হয় এমনও হতে পারে যে এখানে পাকিস্তানি পাইলটরা চাকরি বাকরি করে কিনা এই যে বিমান বাহিনীতে, অথবা অন্য কোনো দেশ থেকে হায়ার করে আনে। তো আমি আসলে যেটা বলতে চাইছিলাম যে সৌদি আরবের সেনাবাহিনীর অবস্থা যেখানে এরকম লবড়ঙ্কা, তো সেখানে এখন মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি চলছে, কখন যে কার সাথে কার যুদ্ধ লাগে ঠিক তো নাই। বিশেষ করে এই যে সেদিন কথা নেই বার্তা নেই, এই ইসরায়েল কী করলো, কাতারে গিয়ে হামলা চালালো। সেখানে তারা হামাস লিডাররা নাকি কোন বিল্ডিংয়ে ছিল, চালালো। তো এখন কাতারের অবস্থাও কিন্তু তাই। আমার ধারণা সেখানে সেনাবাহিনীতে অরিজিনালি যে কাতারি লোক, এইগুলো খুব একটা আছে আমার মনে হয় না।
তারাও তো ওই যে তেল ওই গ্যাস বিক্রি করে, তাই না? তাদের নাকি প্রচুর গ্যাস আছে, এগুলো বিক্রি করে মুফতে রঙ্গতামাশা মজা মারে। এবং পৃথিবীতে সবচেয়ে পার ক্যাপিটা ইনকামে এই কাতার কিন্তু অন্যতম। সম্ভবত আমি যেটা দেখছি লাস্ট $1,00,000 উপরে, 1,00,000 সামথিং পার ক্যাপিটা ইনকাম। এটা তো বিশ্বের একেবারে 1 নম্বর। কিন্তু তো যে দেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম $1,00,000 উপরে, সেই দেশের মানুষ কি যাবে ওই সেনাবাহিনীতে চাকরি করতে? প্রশ্নই ওঠে না। এখন কাতারের উপরে তো ধামাধাম বোমা মেরে দিয়েছে ইসরায়েল, তাই না? তো ওইটা দেখে সৌদি আরব মনে হয় ভয় পেয়েছে, চিন্তা করছে কোনো কারণে যদি এরকম ইসরায়েলের সাথে কোনো যুদ্ধমুদ্ধ লেগে যায় ঘটনাচক্রে, তাহলে তো যুদ্ধ করতে পারবে না। তো তাহলে তো একটা মানে ভাড়াটিয়া একটা দেশ দরকার, যেখান থেকে ভাড়াটিয়া হিসাবে সেনাবাহিনী আনা যায়। এবং ওই জন্যই বস্তুত এই যে এই পাকিস্তানের সাথে চুক্তি করছে যে সৌদি আরব কোনো ঝামেলায় পড়লে পাকিস্তান থেকে যেন হাজার হাজার সেনা সদস্য তাদের ওখানে যায়। অথবা আমার ধারণা যে এই চুক্তির অধীনে সৌদি আরব মনে হয় এটাই করবে, পাকিস্তান থেকে হয়তো 15-20-30 হাজার সেনা সবসময় হয়তো তাদের দেশে মোতায়েন রাখবে। তবে এরকম হলে আবার কিন্তু ওই পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে একটা ঝামেলাও তৈরি হবে, কারণ অধিকাংশ সাধারণ সৈন্য তারা কিন্তু সৌদি আরবে ডিপ্লয়েড হতে চাইবে, কারণ সেখানে তো উচ্চ হারে বেতন দিবে, তাই না? পাকিস্তানে যারা থাকবে তাদের বেতন তো আর অত হবে না, তাহলে পাকিস্তানে যাওয়ার জন্য একটা হুড়োহুড়ি পড়ে যাবে না? তো অর্থাৎ এটাও কিন্তু একটা সমস্যা তৈরি করবে। বাংলাদেশেও কিন্তু এরকম হয়, সেনাবাহিনীর লোকজনই যে শান্তি মিশনে যায়। তো যাই হোক, বস্তুত সৌদি আরব চুক্তিটা এই কারণে পাকিস্তানের সাথে করছে যাতে পাকিস্তানকে ভাড়া কাটানো যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে সৌদি সরকার বা সৌদি আরবের রাজ পরিবারকে বাঁচানোর জন্য তো ওখানে আমেরিকার ঘাঁটি আছে, তো তারাই তো এনাফ, তো তাদের উপরে ভরসা না করে এখন পাকিস্তানের উপরে কেন ভরসা করছে? এটাতে স্পষ্টতই বোঝা যায় যে কাতারেও কিন্তু আমেরিকার বিশাল ঘাঁটি আছে, তাই না? তো তারপরে তো ইসরায়েল গিয়ে সেখানে বোমা মারছে। তো স্বাভাবিকভাবে এরা বুঝে নিচ্ছে যে হ্যাঁ, আমেরিকার ঘাঁটি থাকতে পারে, বাট ইসরায়েল যদি হয় প্রতিপক্ষ, সেক্ষেত্রে আমেরিকার ওই সামরিক বাহিনী কিছুই বলবে না। যেমনটা নাকি কাতারে যখন ইসরায়েল বোমা মারছে তখন কিন্তু আমেরিকান সেনাবাহিনী ওখানে ওই পাল্টা কোনো পদক্ষেপ নেয় নাই। সুতরাং মানে পুরোপুরি এখন আর আমেরিকার উপরে বিশ্বাস করা যাচ্ছে না। অতএব বস্তুত এই সৌদি আরব পাকিস্তানকে ভাড়াটি হিসেবে ব্যবহার করার জন্য চুক্তিটা করছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই কথা নেই বার্তা নেই, পাকিস্তানের উপরে তো ওই মানে ইসরায়েল তো ড্রোন মেরে দিল, এখন সৌদি আরব কী করবে? কিছুই করবে না। কারণ এখানে সৌদি আরব যদিও হয়তো চুক্তিতে হয়তো এই শর্ত আরোপ করছে যে পাকিস্তানে আক্রমণ হলে সৌদি আরব তাদের উপরে আক্রমণ হিসেবে গণ্য করবে, বাট বাস্তবতা হচ্ছে সৌদি আরবে আক্রমণ হলে সেটাকে অবশ্যই পাকিস্তানের ওপরে আক্রমণ হিসেবে ধরতে হবে। বাট পাকিস্তানে আক্রমণ হলে সৌদি আরবে ঠেকা নাই, সেটা তাদের উপরে আক্রমণ হিসেবে ধরে নিবে। এই ধরনের কোনো ঠেকা নাই, বাস্তবে এই ধরনের কখনোই ঘটবে না। তবে হ্যাঁ পরিস্থিতি যদি নাজুক হয়, মনে করেন যে কোনো দেশের সাথে পাকিস্তান হেভি যুদ্ধে জড়িয়ে গেল, টাকা পয়সা লাগবে, খরচপাতি লাগবে, তাই না? সেক্ষেত্রে হয়তো এমনও হতে পারে সৌদি আরব কিছু হালকা পাতলা সাহায্য করলে দান খয়রাত দিল, এইরকম ইয়ের বেশি কিছু না। সৌদি আরব থেকে কেউ এসে পাকিস্তানের পক্ষে যুদ্ধমুদ্ধ করতে যাবে না। এখন প্রশ্ন হলো যে ইসরায়েল কেন ওই পাকিস্তানের ট্যাঙ্কারে হামলা চালালো? কারণ এই ট্যাঙ্কারটা ওই যে ইয়েমেনের কোন এক বন্দরে ছিল। এখন ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ওই যে ইসরায়েলে ড্রোন তারপরে মিজাইল টিজাইল ছোড়ে না, তো ইসরায়েল দেখলে কিরে আমাদের যাইতে লাগলে অথবা আমাদের দেশের উপলক্ষে এই হুতিরা এই সমস্ত ড্রোন বা মিজাইল টিজাইল মারে, সেখানে পাকিস্তান ওখানে মজা করে অ্যাঙ্কর করে বসে থাকবে? এটা হয় নাকি? তো ঠিক আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং একই সঙ্গে পাকিস্তান সাম্প্রতিককালে ওই যে ইসরায়েলের বিরুদ্ধে প্রচুর হুমকি ধামকি হুঙ্কার সাফাবাজি এগুলো করছে না, তো এই জন্য চিন্তা করলো ইসরায়েল পাকিস্তানকে একটু হালকার উপরে ঝাপসা দেওয়া যায়। আমার ধারণা এই জন্যই কিন্তু এই পাকিস্তানের ট্যাঙ্কারে মারছে। এবং ইসরায়েল বস্তুত পাকিস্তানকে বুঝিয়ে দিচ্ছে তোমার সাথে কারো যখন যুদ্ধ সত্যিকার হবে তখন তুমি আসলে বড়ই একা, তোমাকে সাহায্য করা বা তোমাকে রক্ষার জন্য কেউ এগিয়ে যাবে না। কারণ হচ্ছে তোমরা একটা সন্ত্রাসী রাষ্ট্র, একটা অসভ্য রাষ্ট্র, একটা ব্যাংকক্রাফ্ট দেশ, একটা নীতিহীন দেশ, অর্থাৎ তোমাদের রক্ষা করার জন্য কে যাবে? আর ইসরায়েলের বিরুদ্ধে যে মরবে নাকি? আমার ধারণা বিষয়টা এরকম একটা মেসেজ দেওয়ার জন্য ইসরায়েল
এই কামটা করছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।